গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ প্রথম পর্ব। চাঁদনি থেকে নশিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁ গাঁ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেব ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো। সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গির তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল। কুলিকে ধমক দেবার ভার ওরই কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপ খুড়ো মাসি পিসি রেলে কাজ করে, কুলি শায়েস্তায় ওরা ওয়াকিবহাল। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হল সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত। মনে হল আমি একা। ফিরিঙ্গিটির লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন, গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং বলল না। আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার 14 আনা এক পাদ্রী সাহেবের কাছ থেকে। সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফার বললে বাঁধে না, কারণ উত্তর দেবার ইচ্ছা না থাকলে ইয়েস নো যা খুশি বলতে পারো, দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়। আর ইচ্ছে থাকলে তো কথাই নেই। কিন্তু হোয়ার আর ইউ গোয়িং যেন ইলিসিয়াম রোর প্রশ্ন, ফাঁকি দেওয়ার জো নেই, তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারি আরম্ভ হল। তাতে লাভও হল। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, তার ফিয়াঁসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরোদস্তর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হল সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলা কাটতে ভোজন, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগল, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগল। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লম, আলু গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগল। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়াঁসে নেই, এসব আমার জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়ল, যখন সওদা করছিলুম তখন যেন এক গাবদা গুবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াঁসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। কি আর হবে বেচারির সন্দেহ বাড়িয়ে। তার উপর দেখি বোতল থেকে কড়া গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে মাঝে গিলছে। বলা তো যায় না ফিরিঙ্গির বাচ্চা কখন রং বদলায়। রাত ঘনিয়ে এলো। খিদে ছিল না বলে পেট ভরে খায়নি, তাই ঘুম পাচ্ছিল না। বাইরের দিকে তাকিয়ে দেখি কাক জ্যোৎস্না। তবুও স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয়। সুপারি গাছ নেই,
আমজামে ঘেরা ঠাসবুননির গ্রাম নেই, আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইঁদারা থেকে তখনও জল তোলা চলছে, পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোঁদা সোঁদা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ায় পোড়া ধুলো মাঝে মাঝে চড়াত করে যেন থাবড়া মেরে যায়। এই আধা আলো অন্ধকারে যদি এদেশ এত কর্কশ, তবে দিনের বেলার চেহারা না জানি কিরকম হবে। এই পশ্চিম, এই সুজলা সুফলা ভারতবর্ষ, না তা তো নয়। বঙ্কিম যখন সপ্তকোটি কণ্ঠের উল্লেখ করেছেন, তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্যেই। ৩০০ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করা কাষ্ঠরসিকতা। হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে। হ্যাঁ, হরেনই তো। কি করে মানে? আবার গাইছে ৩০০ কোটি ৩০০ কোটি। না, এ তো চেকার সাহেব, টিকিট চেক করতে এসেছে। কোটি কোটি নয়, টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে। থার্ড ক্লাস ইউরোপিয়ান হলে কি হবে? রাত ১৩টার সময় ঘুম ভাঙিয়ে টিকিট চেক না করলে ও যে নিজেই ঘুমিয়ে পড়বে। ধড়মড় করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গিয়েছে। ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দিশি বেশ ধারণ করেছে। বাক্স তোরঙ্গ প্যাটরা চাঙারি চতুর্দিকে ছড়ানো। ফিরিঙ্গি কখন কোথায় নেবে গিয়েছে টের পায়নি। তার খাবারের চাঙারিটা রেখে গিয়েছে, এক টুকরো চিরকুট লাগানো, তাতে লেখা গুড লাক ফর দি লং জার্নি। ফিরিঙ্গি হোক সাহেব হোক, তবু তো কলকাতার লোক, তালতলার। ওই তালতলাতেই ইরানি হোটেলে কতদিন খেয়েছি। হিন্দু বন্ধুদের মোগলাই খানার কায়দা কানুন শিখিয়েছি, স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাঁতার কাটা দেখেছি, গোরা সেপাই আর ফিরিঙ্গিতে মেম সাহেব নিয়ে হাতাহাতিতে হাততালি দিয়েছি। আর বাড়িয়ে বলবো না। এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে অ্যামেটিন ইঞ্জেকশন নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে মডলিন। তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। বিদেশে যাওয়া আর অ্যামেটিন ইঞ্জেকশন নেওয়া প্রায় একই জিনিস। কিন্তু উপস্থিত সে গবেষণা থাক, ভবিষ্যতে যে তার বিস্তর যোগাযোগ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। ৭টা বাজতে না বাজতেই চরচর করে তেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কীরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে যায়। শুনেছি পশ্চিমের ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গাওয়া পছন্দ করেন না। দ্রুত তেতালেই তাদের কালোয়াতি দেখানোর শখ। আরও শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহর আর ঋতুর বাছবিচার করে গাওয়া হয়। সেদিন সন্ধ্যায় আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলাকার রোদ্দুর বিলম্বিত আর বাদবাকি দিন দ্রুত। গাড়ি যেন কালোয়াত, ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়, স্টেশনে স্টেশনে সম। কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মের ছাওয়ার বাইরে আর নয়নে গাড়ির দিকে তাকিয়ে আছে। বাঘা তবলচি যেরকম দুই গানের মাঝখানে বায়া তবলার পেছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বোল তোলে আর বাঁকা নয়নে ওস্তাদের পানে তাকায়। কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, কোন কোন স্টেশন গেল কে গেল না তার হিসেব রাখিনি। সে গরমে নেশা ছিল, তা না হলে কবিতা লিখব কেন? বিবেচনা করুন। দেখিলাম পোড়া মাঠ, যতদূর দিগন্তের পানে দৃষ্টি যায় দগ্ধ ক্ষুব্ধ ব্যাকুলতা, শান্তি নাহি প্রাণে ধরিত্রীর কোনোখানে। সবিতার ক্রুদ্ধ অগ্নিদৃষ্টি বর্ষিছে নির্মম বেগে। গুমরি উঠিছে সর্বসৃষ্টি অরণ্য পর্বত জনপদে। যমুনার শুষ্ক বক্ষ এতির অতির ব্যাপী শুষিয়াছে কোন ক্রূর যক্ষ তার স্নিগ্ধ মাতৃরস।
হাহাকার উঠে সর্বনাশা চরাচরে, মনে হয় নাই 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 কোনো আশা এ মরুরে প্রাণ দিতে সুধাসিক্ত শ্যামলিম ধারে। বৃত্রের জিঘাংসা আজ পর্জন্যের সর্বশক্তি কাড়ে, বাসব আসব রিক্ত ধরণীর শুষ্ক স্তনতৃণে, প্রেতজনী গাভী বৎসহৃত আশ ক্লান্ত টেনে টেনে। কি কবিতা! পশ্চিমের মাঠের চেয়েও নিরস কর্কশ। গুরুদেব যতদিন বেঁচে ছিলেন ততদিন এই পদ্য ছাপানো হয়নি। গুরুসাপ ব্রহ্মসাপ। গায়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন, রাধে গো ব্রজসুন্দরী, পার করো পার করো। বড় হয়ে মেলা হিন্দি উর্দু পড়েছি, নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারি হয়েছে, কিন্তু পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনিনি। শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম। নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি, আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা এনাদের কাছে ধূলি পরিমাণ। গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল। কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত, এপার ওপার জুড়ে শুকনো খাঁ বালুচর। জল যে কোথায় তার পাত্তাই নেই। দেখতে হলে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ দুইয়েরই প্রয়োজন। তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না। এসব নদীর বেশিরভাগ পার হবার জন্যে ঠাকুর দেবতার তো দরকার নেই, মাঝি না হলেও চলে। বর্ষাকালে কি অবস্থা হয় জানি নে, কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না। 3 দিনের বর্ষা, তার জন্যে 12 মাস চিল্লাচিল্লি করাও ধর্মের খাতে বেজায় বাজে খরচ। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে। নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বেঠি আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওড়া। পাঞ্জাবিদের তুসি অসি আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে, এদেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনি গজল গায়। সে দাড়িতে পাক ধরলে মার্সিয়া জারি গানে বার্ধক্যকে বেইজ্জত করে। তাতে আশ্চর্য হবারই বা কি? তেওফিল গতিয়েরের এক উপন্যাসে পড়েছি, ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো আরম্ভ হয়, তখন এক বিদগ্ধা ফরাসি মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল। শ্বশ্রু ঘর্ষণের ভেতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দঘন আস্বাদন পেতুম, ফরাসি স্ত্রীজাতি তার থেকে চিরতরে বঞ্চিত হল। এখন থেকে ক্লিবের রাজত্ব, কল্পনা করতেও ঘেন্নায় সর্বাঙ্গ রিরি করে ওঠে। ভাবলুম কোনো সর্দারজিকে এ বিষয়ে রায় জাহির করতে বলি। ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনেও সর্দারজির দাড়িকে যখন হার মানাতে পারেনি, তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই এই সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে। কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না। এদেশে কোন কথায় কখন যে কার সখ্ত বেইজ্জতি হয়ে যায় আর খুন সে তারই বদলাই নিতে হয়, তার হদিস তো জানি নে। তুলনাত্মক দাড়িতত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি? এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে, তখন আলবৎ দাড়িবিহীন মুন্ডুও নিতে জানে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা। আমি ডবল তাসলিম করে সবিনয় উত্তর দিলুম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোঁফের ভেতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটেন, বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপান বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। জিজ্ঞাসা করলেন পেশাওয়ারে কাউকে চিনি কিনা, না হোটেলে উঠব।
বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাঁকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিছু ভয় নেই। পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, এও তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগোলাম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় যে কি তফাৎ, সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সেলোয়ার বানাতে কাগজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালামোসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে 1 লম্ফে 10.5, আর খাস পাঠানমূলক কোহাট খাইবারে পুরো থান। 20 গজ? হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি নাতনি। এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10খানা না 12খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুঁদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। সর্দারজি তাতেও খুশি নন। বললেন, সে হলো 19-20-এর কথা। মাদ্রাজি ধুতি 7 হাত, জোর 8, অথচ আপনারা 10 হাত পরেন। আমি বললুম, 10 হাত টেকে বেশি দিন, ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সর্দারজি বললেন, সেলোয়ারের বেলাতেও তাই। আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতি ঈদে নতুন সেলোয়ার তৈরি করায়? মোটেই না। ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে 20 গজি একটা সেলোয়ার পায়। বিস্তর কাপড়ের ঝামেলা, এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না। ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে সেলোয়ার ফেলে দেয় না, গোড়ার দিকে সেলাই করে, পরে তালি লাগাতে আরম্ভ করে। সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক, পাঠানের তাতে বাজবিচার নেই। বাকি জীবন সে ওই সেলোয়ার পরেই কাটায়। মরার সময় ছেলেকে দিয়ে যায়। ছেলে বিয়ে হলে পরে তার শ্বশুরের কাছ থেকে নতুন সেলোয়ার পায়, ততদিন বাপের সেলোয়ার দিয়েই চালায়। সর্দারজি আমাকে বোকা পেয়ে মশকরা করছেন না সত্যি কথা বলছেন বুঝতে না পেরে বললুম, আপনি সত্যি সত্যি জানেন না আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে? সর্দারজি বললেন, গভীর বনে রাজপুত্তুরের সঙ্গে বাঘের দেখা। বাঘ বললে, আমি তোমাকে খাবো। এ হলো গল্প। তাই বলে বাঘ মানুষ খায়, সেও কি মিথ্যে কথা? অকাট্য যুক্তি। পেছনে আবার রয়েছে 70 বছরের অভিজ্ঞতা। কাজেই রণে ভঙ্গ দিয়ে বললুম, আমরা বাঙালি, পাজামার মর্ম আমরা জানব কি করে? আমাদের হলো বৃষ্টি বাদলার দেশ, খালবিল পেরোতে হয়। ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায়, পাজামাতে তো তা হয় না। মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেলুম। তিনি বললেন, হ্যাঁ, বর্মা মালয়েও তাই। আমি ওইসব দেশে 30 বছর কাটিয়েছি। তারপর তিনি ঝাড় বেঁধে নানা রকম গল্প বলে যেতে লাগলেন। তার কতটা সত্য কতটা বানিয়ে বলা সে কথা পরখ করার মতো পরশপাথর আমার কাছে ছিল না। তবে মনে হলো ওই বাঘের গল্পের মতোই। 2-4 জন পাঠান তখন সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে। পরে জানলুম এদের সবাই 2-10 বছর বর্মা মালয়ে কাটিয়ে এসেছে।
এদের সামনে সর্দারজি ঠিক তেমনি ধারা গল্প করে যেতে লাগলেন। তাতেই বুঝলুম ফাঁকির অংশটা কমই হবে। আড্ডা জমে উঠল। দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসহীন হোক না কেন, গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই। তর্কাতর্কি করে না, গল্প জমাবার জন্যে বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না। সব যেন উডকাটের ব্যাপার। সাদামাটা কাঠখোট্টা বটে, কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন যেন একটা গোপন কায়দা রয়েছে, যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায়। বেশিরভাগই মিলিটারি গল্প, মাঝে মাঝে ঘরোয়া অথবা গোষ্ঠী সংঘর্ষের ইতিহাস। অনেকগুলো গোষ্ঠীর নামই সেদিন শেখা হয়ে গেল, আফ্রিদি, সিনোয়ারি, খুগিয়ানি, আরও কত কি। সর্দারজি দেখলুম এদের হাড়হর্দ সব কিছুই জানেন। আমার সুবিধের জন্য মাঝে মাঝে টিকা টিপ্পনি কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকিফাল করে তুলছিলেন। ফুরসত মাফিক আমাকে একবার বললেনও, ইংরেজি ফরাসির কেচ্চা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন, অন্য কোনো কাজে সেগুলো লাগবে না, তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন, পেশোয়ার খাইবার পাসে কাজে লাগবে। সর্দারজি হক কথা বলেছিলেন। পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে। ভাঙা ভাঙা পশতু, উর্দু, পাঞ্জাবি মিলিয়ে গল্প শেষ করে বলবে, তখন তো আমার কুছ মালুমই হল না, আমি যেন শরাবির বেহুশিতে মশগুল। পরে যখন সব সাফসাফা, বিলকুল ঠান্ডা, তখন দেখি বাঁ হাতের দুটো আঙুল উড়ে গিয়েছে। এই দেখুন, বলে 22 গজি সেলোয়ারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল। আমি দরদ দেখাবার জন্য জিজ্ঞাসা করলুম, হাসপাতালে কতদিন ছিলেন? সুবে পাঠানিস্তান একসঙ্গে হেসে উঠল। বাবুজির অজ্ঞতা দেখে ভারী খুশি। পাঠান বলল, হাসপাতাল আর বিলাইতি ডাক্তার কাহা বাবুজি, বিবি পট্টি বেঁধে দিলেন, দাদিমা কুছ হলদ ভি লাগিয়ে দিলেন, মোল্লাজি ফুঁফুৎকার করলেন। আব দেখিয়ে, মালুম হয় যেন আমি 3 আঙ্গুল নিয়েই জন্মেছি। পাঠানের ভগিনীপতিও গাড়িতে ছিল। বলল, যে 3 জনের কথা বললে তাদের ভয়ে আজরাইল তোমাদের গায়ে ঢোকে না, তোমাকে মারে কে? সবাই হাসল। আমার দিকে তাকিয়ে বলল, ওর দাদিজানের কেচ্ছা ওকে বলতে বলুন না। পাহাড়ের উপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কিরকম করে একটা পুরোদস্তর গোরা পল্টনকে 3 ঘন্টা কাবু করে রেখেছিলেন। সেদিন গল্পের প্লাবনে রৌদ্র আর গ্রীষ্ম দুই ডুবে গিয়েছিল। আর কি খানা পিনা! প্রতি স্টেশনে আড্ডার কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। চা, শরবত, বরফ জল, কাবাব রুটি, কোনো জিনিসই বাদ পড়ল না। কে দাম দেয়, কে খায়, কিচ্ছু বোঝবার উপায় নেই। আমি 2-1 বার আমার হিস্সা দেবার চেষ্টা করে হার মানলুম। 12 জন তাগড়া পাঠানের তির্যক বুহ ভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বেই কেউ না কেউ পয়সা দিয়ে ফেলেছে। আপত্তি জানালে শোনে না, বলে, বাবুজি, এই পয়লা দফা পাঠান মুলুকে যাচ্ছেন, না হয় আমরা একটু মেহমানদারি করলুম। আপনি পেশাওয়ারে আড্ডা গাড়ুন, আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানাপিনা করে যাব। আমি বললুম, আমি পেশাওয়ারে বেশি দিন থাকব না। কিন্তু কার গোয়াল কে দেয় ধুঁয়ো। সর্দারজি বললেন, কেন বৃথা চেষ্টা করেন? আমি বুড়ো মানুষ, আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না। যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে দেশে ভ্রমণ করতে চান, তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটি কথাও না বলা। তাতেও সবসময় ফল হয় না। পাঠানের দল আপত্তি জানিয়ে বলল, আমরা গরিব, পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়াই, আমরা মেহমানদারি করব কি দিয়ে? সর্দারজি আমার কানে কানে বললেন, দেখলেন বুদ্ধির বহর, মেহমানদারি করার ইচ্ছাটা যেন টাকা থাকা না থাকার উপর নির্ভর করে। সর্দারজি যখন চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন, তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছাতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমে ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে তখন আর এক রত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করি।
কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে আমার কাছে যে কাজ কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। গাড়ির ঝাঁকুনির তাল সামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরের বাঙ্কের বিছানা বাঁধা আর দেশলাইটি এগিয়ে দেওয়ার মধ্যে পাঠান কোনো তফাৎ দেখতে পায় না। বাক্স তরঙ্গ নাড়াচাড়া করে যেন অ্যাটাচি কেস। ইতিমধ্যে গল্পের ভেতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ, দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ারে পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছব তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়াল। বাইরে ঠাঁ ঠাঁ আলো। 9টা বাজল কি করে, আর পেশাওয়ারে পৌঁছলিমি বা কি করে? একটানা মুসাফিরের ধাক্কায় মন তখন এমনই বিকল হয়ে গিয়েছিল যে শেষের দিকে ঘড়ির পানে তাকানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলুম। এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। তখন অবশ্য এসব ছোটখাটো সমস্যা নিয়ে হয়রান হবার ফুরসত ছিল না। পরে বুঝতে পারলুম পেশাওয়ার এলাহাবাদের ঘড়িমাফিক চলে বলে কাণ্ডটা খুবই স্বাভাবিক ও বৈজ্ঞানিক। তখন আবার জুন মাস। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানের চেয়েও 1 মাথা উঁচু এক লোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে 1 হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ। পরম উৎসাহে, গরম সম্বর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভেতর তখন লুকোচুরি খেলছে। চিৎকার করে যে লাফ দিয়ে উঠিনি তার একমাত্র কারণ বোধহয় এই যে তখনও গাড়ির পাঠানের 2 আঙুল উড়ে যাওয়ার গল্প অবচেতন মনে বাসা বেঁধে অর্ধচেতন সহিষ্ণুতায় আমাকে উৎসাহিত করছিল। তাই সেদিন পাঠান মুল্লুকের পয়লা কেলেঙ্কারি থেকে বাঙালি নিজের ইজ্জত বাঁচাতে পারল। কিন্তু হাতখানা কোন শুভলগ্নে ফেরত পাব সে কথা যখন ভাবছি, তখন তিনি হঠাৎ আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। তার সমানে সমান উঁচু হলে সেদিন কি হতো বলতে পারিনি, কিন্তু আমার মাথা তার বুক অবধি পৌঁছয়নি বলে তিনি তার এক কড়া জোরও আমার গায়ে চাপাতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায়। ভালো আছেন তো? মঙ্গল তো? সব ঠিক? বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হাঁ জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের কিছু আদব কায়দা শিখে নিলে ভালো হতো। পরে ওয়াকিফাল হয়ে জানলুম বন্ধু দর্শনে এইসব প্রশ্নের উত্তর দিতে নেই, দেওয়া কায়দা নয়। উভয় পক্ষ একসঙ্গে প্রশ্নের ফিরিস্তি আউড়ে যাবেন অন্তত 2 মিনিট ধরে। তারপর হাত মিলানা বুক মিলানা শেষ হলে একজন একটি প্রশ্ন শুধাবেন, কি রকম আছেন? আপনি তখন বলবেন শুকুর আলহামদুলিল্লাহ, অর্থাৎ খুদা তাআলাকে ধন্যবাদ, আপনি কি রকম? তিনি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ। সর্দি কাশির কথা ইনিয়ে বিনিয়ে বলতে হলে তখন বলতে পারেন, কিন্তু মিলনের প্রথম ধাক্কায় প্রশ্ন তরঙ্গের উত্তর নানা ভঙ্গিতে দিতে যাওয়া সখ্ত বেয়াদবি। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা? আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তারও বাড়া, সে যদি অতিথি পাঠানের তুলনায় রোগা দুবলা 5.5 ফুটি হয়। ভদ্রলোক পাঠানের মারপিট করা মানা, তাই সে তার শরীরের অফুরন্ত শক্তি নিয়ে কি করবে ভেবে পায় না। রোগা দুবলা লোক হাতে পেলে আত্মকে রক্ষা করার কৈবল্যানন্দ তখন সে উপভোগ করে।
যদিও জানে যে কাজের বেলায় তার গায়ের জোরের কোনো প্রয়োজনই হবে না। টাঙ্গা তো চলেছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণ লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে মেঁকে রাস্তা করে নেয়। ঘণ্টা বাজানো, চিৎকার করা বৃথা। খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায়, তাহলে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশ ডাকাডাকি করে না। পরম অশ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় বেঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। দেখলুম পেশাওয়ারের 12 আনা লোক আহমদ আলীকে চেনে। আহমদ আলী বোধহয় 10 আনা চেনেন। 2 মিনিট অন্তর অন্তর গাড়ি থামান আর পুস্তু জবানে কি একটা বলেন। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলেন, আপনার সঙ্গে খেতে বললুম, আপত্তি নেই তো? আহমদ আলীর স্ত্রীর সৌভাগ্য বলতে হবে, কারণ তিনিই রাঁধেন, পর্দা বলে বাড়েন না, যে তাদের বাড়ি স্টেশনের কাছে। তা না হলে সে রাত্রে আহমদ আলীর বাড়িতে পাঠান মুলুকের জিরগা বসে যেত। সরল পাঠান ও সুচতুর ইংরেজে একটা জায়গায় মিল আছে। পাঠান মাত্রই ভাবে বাঙালি বোমা মারে। ইংরেজেরও ধারণা অনেকটা তাই। আহমদ আলী সিআইডি ইন্সপেক্টর। আমি তার বাড়ি পৌঁছবার ঘণ্টাখানেকের ভেতর এক পুলিশ এসে আহমদ আলীকে একখানা চিঠি দিয়ে গেল। তিনি সেটা পড়েন আর হাসেন। তারপর তিনি রিপোর্টখানা আমার দিকে এগিয়ে দিলেন। তাতে লেখা রয়েছে আমার একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে লোকটা বাঙালি। আহমদ আলী যেন উক্ত লোকটার অনুসন্ধান করে সদাশয় সরকারকে তার হাল হকিকত বাতলান। আহমদ আলী কাগজের তলায় লিখলেন, ভদ্রলোক আমার অতিথি। আমি বললুম, নামধাম মতলবটাও লিখে দিন, জানতে চেয়েছে যে। আহমদ আলী বললেন, কি আশ্চর্য, অতিথির পেছনেও গোয়েন্দাগিরি করব নাকি? আমি ভাবলুম পাঠান মুলুকে কিঞ্চিত বিদ্যা ফলাই। বললুম, কর্ম করে যাবেন নিরাসক্তভাবে, তাতে অতিথির লাভ লোকসানের কথা উঠবে না। এই হল গীতার আদেশ। আহমদ আলী বললেন, হিন্দু ধর্মে শুনতে পাই অনেক কিতাব আছে, তা আপনি বেছে বেছে একখানা গীতের বই থেকে উপদেশটা ছাড়লেন কেন? তা সে কথা থাক। আমি বিশ্বাস করি কোনো কর্ম না করাতে, সে আসক্তই হোক আর নিরাসক্তই হোক। আমার ধর্ম হচ্ছে উবুড় হয়ে শুয়ে থাকা। উবুড় হয়ে শুয়ে থাকা কথাটায় আমার মনে একটু ধোঁকা লাগল। আমরা বলি চিত হয়ে শুয়ে থাকব, এবং এইরকম চিত হয়ে শুয়ে থাকাটা ইংরেজ পছন্দ করে না বলে লাইং স্পাইন কর্মটি প্রভুদের পক্ষে অপকর্ম বলে গণ্য হয়। পাঠানে ইংরেজে মিল আছে পূর্বেই বলেছি, তাই বোধহয় পাপটা এড়াবার ও আরামটি বজায় রাখবার জন্যে পাঠান উবুড় হয়ে শুয়ে থাকা কথাটা আবিষ্কার করেছে। আমার মনে তখন কি দ্বিধা আহমদ আলী আন্দাজ করতে পেরেছিলেন কিনা জানি নে। নিজের থেকেই বললেন, তা না হলে এদেশে রক্ষা আছে? এই তো মাত্র সেদিনের কথা, রাত্রে বেরিয়েছি রোদে। মশুর নাচনেওয়ালি জানকি বাই কয়দিন ধরে গুম, যদি কোনো পাত্তা মেলে। আমি তো আপন মনে হেঁটে যাচ্ছি। আমার প্রায় 50 গজ সামনে জন আষ্টেক গোরা সেপাই কাঁধ মিলিয়ে রাত্রিরের টহলে কদম কদম এগিয়ে যাচ্ছে। হঠাৎ একসঙ্গে এক লহমায় অনেকগুলো রাইফেলের কড়াক পিং। আমিও তড়াক করে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লুম। তারপর গড়িয়ে গড়িয়ে পাশের নর্দমায়। সেখানে উবুড় হয়ে শুয়ে শুয়ে মাথা তুলে দেখি গোরার বাচ্চারা সব মাটিতে লুটিয়ে, জন 10 আফ্রিদি চটপট গোরাদের রাইফেলগুলো তুলে নিয়ে অন্তর্ধান। আফ্রিদির নিশান সাক্ষাৎ যমদূতের ফরমান। মকমল ডিক্রি, কিস্তি বরখেলাপের কথাই ওঠে না। তাই বলি, উবুড় হয়ে শুয়ে থাকতে না জানলে কখন যে কোন আফ্রিদির নজরে পড়ে যাবেন বলা যায় না। যান বাঁচাবার এই হল 1 নম্বরের তালিম। আমি বললুম, চিত হয়ে শুয়ে থাকলেই বা দোষ কি? আহমদ আলী বললেন, চিত হয়ে শুয়ে থাকলে দেখতে পাবেন খোদা তাআলার আসমান, সে বড় খুবসুরত।
কিন্তু মানুষের বদমাইশের উপর নজর রাখবেন কি করে? কি করে জানবেন যে ডেরা ভাঙবার সময় হলো, আর এখানে শুয়ে থাকলে নয়া ফ্যাসাদে বাধা পড়বার সম্ভাবনা? মিলিটারি আসবে, তদারক তদন্ত হবে, আপনাকে পাকড়ে নিয়ে যাবে, তার চেয়ে আফ্রিদির গুলি ভালো। আমি বললুম, সে না হয় আমার বেলা হতে পারত, কিন্তু আপনাকে তো রিপোর্ট দিতেই হতো। আহমদ আলী বললেন, তবা তবা, আমি রিপোর্ট করতে যাব কেন? আমার কি দায়? গোরার রাইফেল, আফ্রিদির তার উপর নজর। যে জিনিসে মানুষের জান পোঁতা, তার জন্যে মানুষ জান দিতে পারে, নিতেও পারে। আমি সে ফ্যাসাদে কেন ঢুকব? বাঙালি বোমা মারে, কেন মারে খোদা মালুম। রাইফেলে তো তার শখ নেই। ইংরেজ বোমা খেতে পছন্দ করে না, কিন্তু বাঙালির গো সে খাওয়াবেই। তার জন্যে সে জান দিতে কবুল, নিতেও কবুল। আমি কেন ইংরেজকে আপনার হাড়হদ্দের খবর দেব? জান লেনদেনের ব্যাপারে তৃতীয় পক্ষের দূরে থাকা উচিত। আমি বললুম, হক কথা বলেছেন, রাসেলেরও ওই মত। ভ্যালুজ নিয়ে নাকি তর্ক হয় না। ইংরেজ পাঠানে বিস্তর মিল দেখতে পাচ্ছি। কিন্তু বাঙালি কেন বোমা মারে সে তো অত্যন্ত সোজা প্রশ্ন। স্বাধীনতার জন্যে। স্বাধীনতা পেয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখার জন্য রাইফেলের প্রয়োজন হয়। তাই বোধ করি স্বাধীন আফ্রিদির কাছে রাইফেল এত প্রিয় বস্তু। আহমদ আলী অনেকক্ষণ আপন মনে কি যেন ভাবলেন। বললেন, কি জানি স্বাধীনতা কিসের জোরে টিকে থাকে, রাইফেলের জোরে না বুকের জোরে? আমি এই পরশুদিনের একটি দাঙ্গার কথা ভাবছিলুম। জানেন বোধ হয়, পেশাওয়ারের প্রায় প্রতি পাড়ায় একজন করে গুন্ডার সর্দার থাকে। দুই পাড়ার গুন্ডার দলে সেদিন লাগল লড়াই। গোলাগুলির ব্যাপার নয়, হাতাহাতি, জোর ছোড়াছুরি। একদল মিনিট 10 পরে মার সইতে না পেরে দিল ছুট, কিন্তু তাদের সর্দার রইল দাঁড়িয়ে। সমস্ত দল তখন পড়ল গিয়ে তার ঘাড়ে। মেরে গুঁতিয়ে থেঁতলে যখন ভাবল সে মরে গিয়েছে, তখন তাকে ফেলে সবাই চলে গেল। কাল তাকে হাসপাতালে দেখিয়ে এলুম। অন্তত 6 মাস লাগবে সারতে, যদি ফাঁড়াটা কাটে। কখানা পাঁজর ভেঙেছে, আঁতে কটা ফুটো হয়েছে, তার হিসেব নিকেশ এখনো শেষ হয়নি। কিন্তু আশ্চর্য হলুম দেখে যে লোকটা অতি রোগা, টিংটিঙে। 5.5 ফুট হয় কি না হয়। ছোড়াও নাকি সে চালাতে জানে না, রাইফেলও সে রাখে না। ব্যাস, ওই এক চিজ আছে, হিম্মত। বিস্তর মার খেয়েছে অনেকবার, মেরেছে অল্প, মারিয়েছে অনেক, পালায়নি কখনো। আসামি হয়ে আদালতে এসেছে বহুবার, কখনো ফরিয়াদি হয়নি। বলে, 5 জনের বিপদ আপদের ফয়সালা করে দিই আমি, আর আমি যাব আদালতে আমার বিপদ আপদে কান্নাকাটি শোনাতে? আরও আশ্চর্য হলুন দেখে হাসপাতালে তার ওয়ার্ডে যেন পেশোয়ারের ফলের বাজার বসে গিয়েছে। কাবুলের আঙ্গুর, কান্দাহারের চেরি, মাজারি শরীফের আখরোট, খুবানি সব মজুদ। 6 জন পালোয়ান দিনরাত তার খাটের চতুর্দিকে মাটিতে বসে কি জানি হুজুরের কখন কি দরকার হয়। হুজুর অবশ্যই উপস্থিত জীবন মৃত্যুর মাঝখানে, সংকট সংকুল, খাইবার পাশে। কিন্তু আসল কথা, সে এখনো দলের সর্দার, তার ইজ্জত বেড়েছে। তার খুশ নামে পেশাওয়ারের গুন্ডামহল গমগম করছে। আমি চুপ করে ভাবছি, এমন সময় দেখি আহমদ আলী মুচকি মুচকি হাসছেন। বললেন, লোকটার হিম্মত ছাড়া নাকি আরও একটা গুণ আছে, যাকে বলে হাজির জবাব। সব কথার চটপট উত্তর দিতে পারে। শুনলুম 4 বার প্রমাণ অভাবে খালাস পেয়ে 5 বারের বার যখন হাকিম ইজাজ হোসেন খানের আদালতে উপস্থিত হল, তখন নাকি তিনি চটে গিয়ে বলেছিলেন, এই নিয়ে তুই 5 বার আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তোর লজ্জা শরম নেই? সর্দার নাকি মুচকি হেসে বলেছিল, হুজুর প্রমোশন না পেলে আমি কি করব? সে রাতে শুতে যাবার আগে মটরুদাকে চিঠিতে লিখলুম, চিত হয়ে শোবে না, উপুড় হয়ে শুবে। পাঠান মুলুকের এই আইন, শিব ঠাকুরের আপন দেশেও এই খবরটি পাঠিয়ে দিও। যতই বলি, ভাই আহমেদ আলী, খুদা আপনার মঙ্গল করবেন, আখের আপনি বেহেস্তে যাবেন, আমার যাওয়ার একটা বন্দোবস্ত করে দিন। আহমদ আলী ততই বলেন, বরাদারে আজিজে মান, হে আমার প্রিয় ভ্রাতা, ফার্সিতে প্রবাদ আছে, দের আয়দ দুরুস্ত আয়দ,
অর্থাৎ যা কিছু ধীরে সুস্থে আসে তাহাই মঙ্গলদায়ক। আরবিতেও আছে আল আজলু মিনাশ শাইতান, অর্থাৎ কিনা হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় পথ চলা। ইংরেজিতেও আছে। আমি বললাম, সব বুঝেছি, কিন্তু আপনার পায়ে পড়ি, এই পাঠানের চালে আমার চলবে না। শুনেছি এখান থেকে লান্ডিকোটাল যেতে তাদের 15 দিন লাগে, 22 মাইল রাস্তা। আহমদ আলী গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কে বলেছে? আমি বললাম, কেন, কাল রাত্রিরের দাওয়াতে রমজান খান, সে যে বাবরি চুলওয়ালা, মিষ্টি মিষ্টি মুখ। আহমদ আলী বললেন, রমজান খান পাঠানদের কি জানে, তার ঠাকুমা পাঞ্জাবি, আর সে নিজে লাহোরে 3 মাস কাটিয়ে এসেছে। খাস পাঠান কখনো আটক পেরোয় না। তার ল্যান্ডিকোটাল থেকে পেশোয়ার পৌঁছাতে অন্তত 2 মাস লাগার কথা। না হলে বুঝতে হবে লোকটা রাস্তার ইয়ারদোস্তের বাড়ি কাট করে এসেছে। পাঠান মুলুকের রেওয়াজ প্রত্যেক আত্মীয়ের বাড়িতে তেরাত্তির কাটানো, আর সব পাঠানের ভাই বেরাদার, হিসাব করে নিন। কাগজ পেন্সিল ছিল না। বললাম, রক্ষে দিন, আমার যে কন্ট্রাক্ট সই করা হয়ে গিয়েছে, আমাকে যেতেই হবে। আহমদ আলী বললেন, বাস না পেলে আমি কি করব? আপনি চেষ্টা করেছেন? আহমদ আলী আমাকে হুঁশিয়ার হতে বলে জানালেন তিনি পুলিশের ইন্সপেক্টর। নানা রকম উকিল মুক্তার তাকে নিত্যে নিত্যে জেরা করে। আমি ও লাইনে কাজ করে সুবিধা করতে পারব না। তারপর বলল, পেশোয়ার ভালো করে দেখে নিন, অনেক দেখবার আছে, অনেক শেখবার আছে। বোখারা সামারকান্দ থেকে সদাগরের এসেছে পুস্তিন নিয়ে, তাশকান থেকে এসেছে সামোভার নিয়ে। জিজ্ঞাসা করলুম, সামোভার কি? রাসায়ন গল্প পড়েননি? সামোভার হচ্ছে ধাতুর পাত্র, টেবিলে রেখে তাতে চায়ের জল গরম করা হয়। আপনারা যেরকম মিং বংশের ভাস নিয়ে মাতামাতি করেন, পেশোয়ার, কান্দাহার, তাশকন্দ তুল্য সামোভার নিয়ে সেই রকম লড়ালড়ি করে। কে কত দাম দিতে পারে সে কথা আরেকদিন হবে। তারপর শুনুন, মাজারি শরীফ থেকে কার্পেট এসেছে, বাদাখশান থেকে লাল রুবি, মেশের থেকে তসবি, আজারবাইজান থেকে। আমি বললাম, থাক থাক, আরও কত কি, তারা উঠেছে সব সরাইয়ে। সন্ধ্যাবেলা গরম ব্যবসা করে, রাত্রিরে জোর খানাপিনা গান বাজনা, কত হইহল্লা, খুন খারাপি, কত রকম বেরকমের পাপ। শোনেননি বুঝি? পেশাওয়ার হাজার পাপের শহর। মাসখানেক ঘোরাঘুরি করুন যে কোনো সরাইয়ে, ডজনখানেক ভাষা বিনা কসরতে বিনা মেহনতে শেখা হয়ে যাবে। পশতুনি আরম্ভ করুন, চট করে চলে যাবেন ফার্সিতে। তারপর জগতাই তুর্কি, মঙ্গল, ওসমানলি, রাসান, কুর্দি, বাকিগুলো আপনা থেকেই হয়ে যাবে। গান বাজনায় আপনার বুঝি শখ নেই? সে কি কথা, আপনি বাঙালি। ঠাকুর সাহেবের গীতাঞ্জলি, গার্ডেনার আমি পড়েছি। আহা, কি উমদা বায়াত! আমি ফার্সি তর্জমায় পড়েছি। আপনার তো এসব জিনিসের শখ থাকার কথা। নাই বা থাকলো, কিন্তু ইদনজানের গান না শুনে আপনি পেশোয়ার ছাড়বেন কি করে? পেশোয়ারি হুরি 12টা ভাষায় গান গাইতে পারে, তার গাহক দিল্লি থেকে বাগদাদ অবধি। আপনি গেলে লড়কি বহুত খুশ হবে, তার রাজত্ব বাগদাদ থেকে বাঙ্গাল অবধি ছড়িয়ে পড়বে। আমি আর কি করি? বললুম, হবে হবে, সব হবে, কিন্তু ট্যাগর সাহেবের কোন কবিতা আপনার বিশেষ পছন্দ হয়? আহমদ আলী একটু ভেবে বললেন, আয় মাদার শাহজাদা ইমরোজ। বুঝলুম, এ হচ্ছে ওগোমা রাজার দুলাল যাবে আজি মোর। বললুম, সে কি কথা খান সাহেব, এ কবিতা তো আপনার ভালো লাগার কথা নয়। আপনারা পাঠান, আপনারা প্রেমে জখম হলে তো বাঘের মতো রুখে দাঁড়াবেন, ঘোড়া চড়ে আসবেন বিদ্যুৎ গতিতে, প্রিয়াকে একটানে তুলে নিয়ে কোলে বসিয়ে চলে যাবেন দূর দূরান্তরে। সেখানে পর্বত গুহার নির্জনে আরম্ভ হবে প্রথম মানবিমানের পালা। আপনি মাথা পেতে দেবেন তার পায়ের মখমলের চটির নিচে। আমাকেই থামতে হল, কারণ আহমেদ আলী অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, কারো কথা মাঝখানে কাটেন না। আমি আটকে গেলে পর বললেন, থামলেন কেন বলুন? আমি বললুম, আপনারা কোন দুঃখে ইনিয়ে বিনিয়ে কাঁদবেন ম্যা ম্যা মামা করে? আহমদ আলী বললেন, এক জার্মান দার্শনিকও নাকি বলেছেন, স্ত্রীলোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলো না। বললুম, তবা তবা,
অত বাড়াবাড়ির কথা হচ্ছে না। আহমদ আলী বললেন, না দাদা, প্রেমের ব্যাপারে হয় ইস্পার না হয় উস্পার। প্রেম হচ্ছে শহরের বড় রাস্তা, বিস্তর লোকজন, সেখানে গোল্ডেন মিন বা সোনালি মাঝারি বলে কোনো উপায় নেই। হয় কিপ টু দ্য রাইট, অর্থাৎ ম্যামে করে হৃদয়বেদন নিবেদন, না হয় লেফট, অর্থাৎ বজ্র মুষ্টি দিয়ে নিটসে যা বলেছেন। কিন্তু থাক না এসব কথা। বুঝলুম প্রেমের ব্যাপারে পাঠান নীরব কর্মী। আমরা বাঙালি, দুপুর রাত্রে পাড়ার লোককে না জাগিয়ে স্ত্রীর লোককে প্রেমালাপ করতে পারিনি। আমার অবস্থাটা বুঝতে পেরে আমাকে যেন খুশি করার জন্য আহমদ আলী বললেন, পেশাওয়ারের বাজারে কিন্তু কোনো গানেওয়ালি নাচনেওয়ালি 6 মাসের বেশি টিকতে পারে না। কোনো ছোকরা পাঠান প্রেমে পড়বেই, তারপর বিয়ে করে আপন গায়ে নিয়ে সংসার পাতে। সমাজ আপত্তি করে না? মেয়েটা 2 দিন বাদে শহরের জন্য কান্নাকাটি করে না? সমাজ আপত্তি করবে কেন? ইসলামে তো কোনো মানে নেই। তবে 2 দিন বাদে কান্নাকাটি করে কিনা বলা কঠিন। পাঠান গায়ের কান্না শহরে এসে পৌঁছবে এত জোর গলা ঈদন জানেরও নেই। জানকি বাইয়ের থাকলে আমাকে খুঁজে খুঁজে হয়রান হতে হতো না। হলপ করে কিছু বলতে পারবো না, তবে আমার নিজের বিশ্বাস বেশিরভাগ মেয়েই বাজারের হট্টগোলের চেয়ে গ্রামের শান্তি পছন্দ করে। তার উপর যদি ভালোবাসা পায় তাহলে তার কোনো কথাই নেই। আমি বললুম, আমাদের এক বিখ্যাত উপন্যাসিকও ওই রকম ধরনের অভিমত দিয়েছেন, মেয়েদের বাজারে বহু খোঁজখবর নিয়ে। এমন সময় আহমেদ আলীর এক বন্ধু মোহাম্মদ জান বাইসাইকেল ঠেলে ঠেলে এসে হাজির। আহমেদ আলী জিজ্ঞাসা করলেন, বাইসাইকেল আবার খোঁড়া হলো কি করে? মোহাম্মদ জান পাঞ্জাবি, আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কেন যে আপনি এদেশে এসেছেন বুঝতে পারিনি। এই পাঠানেরা যে কিরকম পাবলিক নিউসেন্স তার খবর জানতে পারতেন যদি একদিনও আধ ঘন্টার তরে এই শহরে বাইসাইকেল চড়তেন। 1 মাইল যেতে না যেতে 3টে পাংচার, সব ছোট ছোট লোহার। ভদ্রলোক দম নিচ্ছিলেন। আমি দরদ দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এত লোহা আসে কোত্থেকে? মোহাম্মদ জান আরো চটে গিয়ে বললেন, আমাকে শুধোচ্ছেন কেন? জিজ্ঞেস করুন আপনার দিলজানের দোস্ত শেখ আহমদ আলী পাঠানকে। আহমদ আলী বললেন, জানেন তো পাঠানরা বড় আড্ডাবাজ। গল্পগুজব না করে সে 1 মাইল পথও চলতে পারে না। কাউকে না পেলে সে বসে যাবে রাস্তার পাশে, মুচিকে বলবে, তাও তো ভায়া আমার পয়জারে গোটা কয়েক পেরেক ঠুকে। মুচি তখন ঢিলে লোহাগুলো পিটিয়ে দেয়, গোটা 10 নূতনও লাগিয়ে দেয়। এরকম শখানেক লোহা লাগালে জুতোর চামড়ার মাটিতে লাগে না, লোহার ওপর দিয়েই রাস্তার পাথরের চোট যায়। হাফসোল লাগানোর খরচাকে পাঠান বড্ড ভয় করে কিনা। সেই পেরেক আবার হরেক রকম সাইজের হয়। পাঠানের জুতো তাই লোহার মোজাইক। কিন্তু আসল কথা হচ্ছে লোহা ঠোকানো না ঠোকানো অবান্তর, মুচির সঙ্গে তার আড্ডা দেবার অজুহাত। মোহাম্মদ জান বললেন, আর ওই লোহা ঢিলে হয়ে গিয়ে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি বললুম, এতদিন আমার বিশ্বাস ছিল আড্ডা মানুষকে অপকর্ম থেকে ঠেকিয়ে রাখে, এখন তো দেখতে পাচ্ছি ভুল করেছি। আহমদ আলী কাতর স্বরে বললেন, আড্ডার নিন্দে করবেন না, বাইসাইকেল চড়ার নিন্দে করুন। আপনাকে বলিনি অল আজলু মিনাশ শয়তান, অর্থাৎ হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। তাই তো বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।